যেই ছোট ছেলেটার পরিচয়, অস্তিত্ব, ভিটে মাটি, এইসব শব্দগুলো নিয়ে কোনোরকম ধারণা নেই, যে খালি কয়েকটা মুখকে দেখে নিজের বাড়ি বানিয়ে নেয়, সে যখন হঠাৎ দেখে তার চারপাশটা ভীষণ বদলে গেছে, তখন কি মনে হয় তার? স্বপ্ন দেখে যে তার মা ধুঁকতে ধুঁকতে একসময় ঢুলে পড়েছে মাটিতে, তারপর যেন বাকি সবটুকু কেমন আবছা হয়ে যায়। মাঝে মধ্যে ফুটবলের ধূপধাপ আওয়াজ শুনতে পারে দূর থেকে। এখন এই শ্যামবাজারের ভিড়ভাট্টার মধ্যে হর্ন, চিৎকার, চেঁচামেচি, মিছিল, মিটিং, চোঙা, মাইক, হুলুস্থুলের মধ্যে ঘুমটা বারবার ভেঙে যায়। পাড়ার মোড় থেকে শোনা যায় ফুটবলের উচ্ছ্বাস, মনটা আনচান করে ওঠে। সাদা পাওয়ার বলে লাথি মারা বাচ্চাটার তখন মনে থাকে না ওই চৌকাঠের পাশে অবহেলায় পড়ে থাকা বলটার কথা। মা যেটা সেলাই করে দিয়েছিল সেটা শেষমেশ আর নিয়ে আসতে পারেনি অপু। ওইখানেই এখনো পড়ে আছে বলটা। এখন আর ঠিক করে রংটাও মনে করতে পারছে না ও। 16 বছরের অপু এখন কদিন পরে মাধ্যমিক দেবে। স্কুলে এখনো ওকে আর লাস্ট বেঞ্চে বসতে হয় না একা একা। এখন ওর বন্ধু আছে, স্কুলের ফুটবল টিমে খেলে ও। পড়াশোনায় ভালো না হলেও খারাপ কোনো অর্থেই নয়, কিন্তু ওই আর কি, সবটাই ঠেলে গুঁতিয়ে ওকে পড়িয়ে নিতে হয়। নিজে থেকে পড়াশুনো নিয়ে কোনো রকম তাগিদর নেই। এবং ঠিক এইখানেই যত রাজ্যের সমস্যা। ক্লাস 9-এ একবার প্রায় ফেল করার মতন উপক্রম হয়েছিল। কেন না, সেইবার পাড়ার টুর্নামেন্টের বিশাল উত্তেজনা চলছিল শীতকালে। বার্ষিক পরীক্ষার সময়ই খেলারই অদ্ভুত পাগলামি শুরু হলো। দাদা ভাবল ফুটবল খেললে ভাইয়ের মন ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দেবে, কিন্তু ও মা, এ তো হিতে বিপরীত হলো। সারাদিন ধরে খেলা নিয়ে নাচানাচি করলো আর ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ল। এইভাবে কি আর পরীক্ষায় পাশ করা যায়? তাও ওই কোনো রকমে পাশ করিয়ে দিয়েছিল স্কুলে, কিন্তু দাদা আর বাবাকে ডেকে পাঠিয়ে সে কি তুমুল অপদস্থ হতে হয়েছিল। হেডমাস্টার মশাই বলেছিলেন যে এই ছেলেকে আর ইচ্ছে থাকলেও স্কুলে রাখা যাবে না যদি এতটা কেয়ারলেস থাকে। আরও বলেছিলেন যে এই থেকেই নাকি বোঝা যায় বাড়ির শিক্ষা কত দূর। আর কিছু হোক না হোক, শহরটা এই যে সবাইকে নিয়ে চলতে হবে গোছের একটা রং মেখে থাকে, মাঝে মধ্যে যখন সেটা ভেঙে যায় তখন বড্ড গায়ে লাগে। বর্দারও লেগেছিল। কান ধরে মাঠ থেকে বাড়িতে এনে শিকি তুমুল চিৎকার চেঁচামেচি করেছিল সেবার। বর্দার সঙ্গে রিজুদার সাপে নেউলে সম্পর্ক হয়ে গেল, কারণ রিজুদাই নাকি বার খাইয়ে খাইয়ে অপুর এই অবস্থা করেছে। তাই তারপর থেকেই ফুটবল নিয়ে বিশেষ লাফালাফি করা যায় না। পৃথিবীতে আর সবকিছু চলতে পারে, কিন্তু ফুটবল চলবে না। একদিন চললে তারপর 3 দিন অসৌচ চলে যেন। বর্দাকে দেখে আজকাল বড্ড অবাক লাগে অপুর। এই বর্দাই তো গ্রামের বাড়িতে ওর সাথে পাস পাস খেলত, কিন্তু এখানে আসার পর থেকে যেন কিভাবে বর্দা একদম পাল্টে গেছে। মেজদা তো আরোই কথা বলে না। বর্দাকে গিয়ে অনেকবার বলেছে আগে যে দাদা আয় না একটু খেলি। বর্দা তখন অবধারিতভাবে কোনো হিসেব করছে বা কিছু একটা করছে, আর মুখ না তুলেই বলে না এখন হবে না, পরে দেখছি। অপুর তখন যদি একটু কম বয়স হতো তাহলে উত্তর দিত, আরে খানিকক্ষণ চল না, খালি গোলে দাঁড়া, আর কিছু করতে হবে না। আর বর্দা বিরক্ত হয়ে বলতো, আরে কাজ করছি তো অপু, দেখতে পাচ্ছিস না, মাথা খাস না এখন, যা। তারপর অপু ওখান থেকে বেরিয়ে যেত। আরেকটু বড় বয়সের অপু ওই প্রথম উত্তরের পরেই আর খুব একটা কথা বাড়াতো না, তখনই ওখান থেকে বেরিয়ে যেত। না হলে আবারও ওকে হয়তো কোনো না কোনো কাজ করতে বসিয়ে দিতে পারে বর্দা। বর্দা কিন্তু খেলার বিরুদ্ধে নয়, এইটা ভাবলে ভুল হবে। বর্দা খেলা ভালোবাসে, খেলতেও পারে মোটামুটি, কিন্তু এই শহরে আসার পর থেকে
কেমন যেন দুম করে বড় হয়ে গেছে বর্দা। এই শহরটা যেমন খুব সহজে খেলতে নিয়ে নেয়, আবার খুব সহজে যেন বয়সটা অনেকটা বাড়িয়ে দেয়। অপুর এইটুকুই যা অভিমান কলকাতার উপর। আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে, অবশ্য অন্য কারণে। ভোরের দিকেই বাবার খোঁচায় ঘুম ভেঙেছে ওর। চোখ খুলতেই বাবাকে দেখে একটু চমকে গেছিল। বাবা ইশারায় চুপ করতে বলে তারপর ফিসফিস করে বলল, তাড়াতাড়ি তৈরি হয় নেই, রিজু সুকান্তরা দাঁড়িয়ে আছে। অপু কেমন ভ্যাবা চাকা খেয়ে গেছে। ছেলের ওই মুখ দেখে নবীন বলল, আরে হাঁ করে দেখছিস কি, ওঠ। অপু তাড়াতাড়ি উঠে জানলা দিয়ে উকি মেরে দেখে বাইরে দাঁড়িয়ে আছে সুকান্তদা, রিজুদা আর দীপক। হাত তুলে একটা ছোট্ট আসছি বলে আবার বাবার দিকে তাকালো অপু। পুরো ব্যাপারটা ঠিক মতো ঠাহর করতে পারছে না ও। বাবা বলল, ওরা সবাই তো তোর সাথে প্র্যাকটিস করবে বলে সকালে এসছি, সময় নষ্ট করছিস কেন বাবা? যা যা, 9:30টার মধ্যে চলে আসবি, দেরি করবি না কোনোভাবেই। হ্যাঁ, দাদা জানতে পারলে কিন্তু আর আস্ত রাখবে না। অপু ঝড়ের গতিতে মুখ ধুয়ে বিস্কুট খেয়ে একটা কলা নিয়ে বসল। মোজা জুতো পরে নিয়ে কলাটা ছাড়াতে ছাড়াতে বাবাকে বলল, তুমি এত সকালে কোথায় যাবে? বাবা একটু হেসে বলল, ওই পাড়ার মোড়ে বেশ কিছু শাল, জামা, চাদর এইসব দিচ্ছে, কাল বিনয় দ্বারা বলছিল, তাই আজকে সকাল থেকে একটু লাইন দেব, দেখি শীত তো আসছে। একটু অদ্ভুতভাবে তাকিয়ে থাকলো অপু। বাবাকে যেন অন্যরকম লাগছে। মুখে কিছু বলল না, বাবাই বলে চলল, দাদাকে বলিস না কিন্তু। হ্যাঁ, কেউ চিনে ফেললে? বলল অপু। ওই চাদর মুড়ি দিয়ে যাব, কেউ অত বুঝতে পারবে না, বলল বাবা। দাদা না জানতে পারলেই হলো, জানতে পারলে আর দেখতে হবে না, বলে হেসে ফেলল বাবা। এই বাবাটাকে বুড়ো হওয়ার সঙ্গে সঙ্গে আরো বেশি করে চিনেছে অপু। গ্রামের বাবাটার সঙ্গে অনেকটা মিল আছে এখনো, কিন্তু অমিল আরো অনেক বেশি। একা পারবে নাকি আমি যাব সঙ্গে? জিজ্ঞেস করল অপু। এই একদিন খেলার সুযোগ পেয়েছিস, তোকে আর অন্য পাকামো মারতে হবে না। যা যা, বেরো এখন, দরকার পড়লে আমি তোকে ডেকে নেব, বলল বাবা। অপু ভালো করেই জানে দরকার পড়লেও বাবা ওকে ডেকে নেবে না। বাবার মুখের দিকে তাকাতেও কেমন যেন অস্বস্তি হচ্ছিল। মা মারা যাওয়ার পর থেকেই বাবা যেন দিন দিন বাবা থেকে বন্ধু হয়ে উঠেছে। সংসারের প্রায় কোনো বিষয়ই বাবার কথা শেষ কথা নয় আর। বাড়ি, কাজ, গ্রাম সবকিছু হারিয়ে যেন নবীন আর নতুন করে ঘাড়ে নিতে একটু অক্ষম হয়ে পড়েছিল। এই হেরো বাবাটা তারপর থেকেই যেন অপুর খুব কাছের হয়ে গেছে। এই বিভিন্ন সিক্রেটের সাক্ষী হয়ে গেছে ও। ভালো লাগে অপুর। বেরোচ্ছি বলে বেরিয়ে বাকিদের সঙ্গে দেখা করে মাঠের দিকে এগোলো অপু। পাড়ার মোড়টা পেরোনোর সময় দেখে ওখানে একটু একটু করে তোড়জোড় শুরু হচ্ছে। 3-4 জন ওখানেই লাইন দিতে শুরু করেছে। তাদের চেহারা ছবি দেখে একটু অস্বস্তি হলো অপু। তাদের হয়তো প্রায় কিছুই নেই, চোখগুলো বুঝে এসেছে কোনো এক অসম্ভব ক্লান্তি বা অবহেলায়। নিজের হাতের কলাটাকে হঠাৎ কেমন দুষ্প্রাপ্য বলে মনে হলো অপুর। এতটাই দুষ্প্রাপ্য যে হয়তো ওর খাওয়ার যোগ্যতাই নেই। একটু পরে বাবা এসে এদের সঙ্গে দাঁড়াবে, মুখ লুকিয়ে, পাছে কেউ দেখে ফেলে, চিনে ফেলে। কথা ওঠে যে, ওই দেখো অনির বাবা এসেছে শাল দিতে। কাকু, তুমি লাইন দিচ্ছ কেন? পার্টি অফিসে আসো। তারপর কাছে এসে বলবে, অনিকে জানাবেন একটু অফিসে আসার কথা, এখন তো আর আসেই না। মুখ নিচু করে মাঠের দিকে যায় অপু।